অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে কন্ট্রাক্টে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আজকে আমরা ডিসকাস করব, দ্যাট ইজ চ্যাপ্টার 5 অফ সার্টেন রিলেশনস রিজেম্বলিং দোজ ক্রিয়েটেড বাই কন্ট্রাক্ট। ভীষণ ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। আমরা দেখেছি যে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এই চ্যাপ্টার থেকে, যেটাকে আমরা কোয়াসি কন্ট্রাক্ট বলে থাকি। ভীষণ ইম্পর্টেন্ট, যারা সেমিস্টার স্টুডেন্ট তাদের জন্য পরীক্ষায় হামেশাই প্রশ্নটা এসে থাকে যে কোয়াসি কন্ট্রাক্ট বলতে কি বুঝি আমরা, কত প্রকারের কোয়াসি কন্ট্রাক্ট রয়েছে। কিন্তু কন্ট্রাক্ট অ্যাক্টের কোনো জায়গাতে এই কোয়াসি কন্ট্রাক্টের কথাটা কিন্তু উল্লেখ করা নেই। চ্যাপ্টার 5 এর মধ্যে দেওয়া আছে অফ সার্টেন রিলেশনস রিজেম্বলিং দোজ ক্রিয়েটেড বাই কন্ট্রাক্ট, যেটা দেওয়া আছে চ্যাপ্টার 5 এর মধ্যে সার্টেন রিলেশনস রিজেম্বলিং দোজ ক্রিয়েটেড বাই কন্ট্রাক্ট, এটাকেই কিন্তু কোয়াসি কন্ট্রাক্ট বলা হচ্ছে বা কোয়াসি কন্ট্রাক্ট অব্লিগেশনস বলা হচ্ছে। যেটা চ্যাপ্টার 5 এর মধ্যে দেওয়া আছে এটাকেই কিন্তু কোয়াসি কন্ট্রাক্ট বলা হচ্ছে, কোয়াসি কন্ট্রাক্ট বলা হচ্ছে। কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি এটা তো আমরা প্রত্যেকেই জানি যে কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি, এবং কন্ট্রাক্ট হতে গেলে কিছু এসেনশিয়ালস ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। দুটো কন্ট্রাকচুয়াল পার্টিস থাকতে হবে, তাদের মধ্যে একটা অফার থাকতে হবে, একটা অ্যাকসেপ্টেন্স থাকতে হবে এবং কিছু কনসিডারেশনস থাকতে হবে, তবেই কিন্তু একটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে। কিন্তু কোয়াসি কন্ট্রাক্ট জিনিসটা কি? এই কোয়াসি কথাটার অর্থ হচ্ছে কি না রিজেম্বলিং, রিজেম্বলিং লাইক এ কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের মতো সাদৃশ্যযুক্ত বাট কন্ট্রাক্ট নয়, কারণ এখানে কোয়াসি কন্ট্রাক্ট হওয়ার জন্য কন্ট্রাক্টের যে সমস্ত এসেনশিয়ালসের প্রয়োজন হয় কোয়াসি কন্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু সেটা প্রয়োজন হয় না। এটাকে অনেক সময় প্রেসুডো কন্ট্রাক্টও বলা হয়ে থাকে, এটাকে অনেক সময় প্রেসুডো কন্ট্রাক্টও বলা হয়ে থাকে, আবার কখনো কখনো এটাকে বলা যেতে পারে যে ইন পার্ট একটা কন্ট্রাক্টের, এভাবেও বলা যেতে পারে। বাট কোয়াসি কন্ট্রাক্টের যে কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস যেটা অ্যারাইজ হয়ে থাকে একটা পার্টিসদের মধ্যে, সেটা কেন অ্যারাইজ হয়ে থাকে সেটা আজকে দেখতে হবে। সেকশন 68 থেকে নিয়ে সেকশন 72 এর মধ্যে সেই সমস্ত কোয়াসি কন্ট্রাকচুয়াল অব্লিগেশনের কথা বলা রয়েছে। সেই কোয়াসি কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস কখন অ্যারাইজ হয়ে থাকে আর কেন অ্যারাইজ হয়ে থাকে সেটা ফার্স্ট আমাকে জানতে হবে। কারণ আমরা দেখেছি কন্ট্রাক্টের মধ্যে দুটো কন্ট্রাকচুয়াল পার্টিসদের মধ্যে যদি কন্ট্রাক্টটা কখনো ইনফ্রিঞ্জ হয়ে থাকে অপর পার্টি কন্ট্রাক্টটাকে এনফোর্স করতে পারে, কিন্তু কোয়াসি কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস কখন অ্যারাইজ হয়ে থাকে আর কেন অ্যারাইজ হয়ে থাকে? মেন রিজনটা হচ্ছে কি, নো ওয়ান শুড হ্যাভ unjust benefit at the cost of another। খুব ইম্পর্টেন্ট। তাহলে কোয়াসি কন্ট্রাকচুয়াল যে অব্লিগেশনস, সেই কোয়াসি কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস অ্যারাইজ হয়ে থাকে ঠিক এই কারণে যে নো ওয়ান শুড হ্যাভ আনজাস্ট বেনিফিট অ্যাট দ্য কস্ট অফ অ্যানাদার। তাহলে অন্যের কোনো ক্ষতি করে আনজাস্ট এনরিচমেন্ট যেন কেউ না করতে পারে, আনজাস্ট এনরিচমেন্ট, আনজাস্ট এনরিচমেন্ট যেন কেউ না করতে পারে, তবেই কিন্তু এই কোয়াসি কন্ট্রাকচুয়াল যে অব্লিগেশনস এটা অ্যারাইজ হয়ে থাকে। কিভাবে এটা অ্যারাইজ হয়ে থাকে আমরা সেটাই সেকশন 68 থেকে সেকশন 72 এর মধ্যে যে প্রভিশনস আছে সেটা থেকেই দেখতে পাবো যে কিভাবে অন্যের কোনো ক্ষতি করে বা অন্যের কোনো রকমভাবে কোনো ক্ষতি সাধন করার মাধ্যমে অ্যাট দ্য কস্ট অফ অ্যানাদার কেউ যেন কোনো রকম এনরিচমেন্ট, আনজাস্টিফাইড বা আনজাস্ট এনরিচমেন্ট যাতে না করতে পারে সেটাকে আটকানোর জন্যই কিন্তু কোয়াসি কন্ট্রাকচুয়াল যে অব্লিগেশনস সেটা কিন্তু এখানে আমরা দেখব সেকশন 68 থেকে সেকশন 72 এর মধ্যে। সেকশন 68 থেকে 72 এর মধ্যে অ্যাকচুয়াল প্রভিশনস গুলো কি আছে এবং সেখানে এই অফ সার্টেন রিলেশন রিজেম্বলিং দোজ ক্রিয়েটেড বাই কন্ট্রাক্ট বলতে কি বোঝাচ্ছে। তাহলে কোয়াসি কন্ট্রাকচুয়াল যে অব্লিগেশনস যে 5 প্রকার রয়েছে সেটাই কিন্তু সেকশন 68 থেকে 72 এর মধ্যে বলে দেওয়া আছে। তাহলে আমরা একটু সেকশন 68 থেকে প্রভিশনস গুলোকে একটু বোঝার চেষ্টা করি, তাহলে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোয়াসি কন্ট্রাক্ট বলতে বা কোয়াসি কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস বলতে এখানে কি বোঝানো রয়েছে। সেকশন 68 এর মধ্যে বলছে ক্লেম ফর নেসেসারিজ সাপ্লাই টু পারসন incapable of contract or on his account। ভীষণ ইম্পর্টেন্ট, ক্লেম ফর নেসেসারিজ। এই নেসেসারিজ কথাটার অর্থ কি? এই নেসেসারিজ কথাটার অর্থ হচ্ছে সেই সমস্ত গুডস বা আর্টিকেলকে বোঝাচ্ছে যে সমস্ত গুডস বা আর্টিকেল একটি মানুষের জীবন ধারণ করার জন্য অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্যাটাস অফ লাইফ বা কন্ডিশন অফ লাইফ যেটা কিনা খুব প্রয়োজন থাকে সেটাকে নেসেসিটিস বলা যেতে পারে। এটা হতে পারে ফুড, হতে পারে এটা হতে পারে ক্লথ, হতে পারে এটা হতে পারে কোনো প্লেস, হতে পারে শুধু ফুড, ক্লদিং, লজিং, প্লেস এইগুলোই কি শুধুমাত্র নেসেসিটিস? না, একটা মানুষকে সঠিকভাবে বসবাস করতে গেলে, ভালোভাবে সচ্ছলভাবে বসবাস করতে গেলে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ হিজ লাইফ
সেটা যার যা কিছু প্রয়োজন আছে সেটা সেইগুলোকে কিন্তু নেসেসারিজ বলা হয় এবং এই নেসেসারিজগুলো এক একটা কেস এবং সার্কামস্টান্সেস অনুযায়ী আলাদা হয়ে থাকে। একটা মধ্যবিত্ত ব্যক্তি তার নিজের লাইফস্টাইল একরকম হয়ে থাকে, একটা উচ্চ মধ্যবিত্ত একটা ব্যক্তির লাইফের স্টাইল একরকম হয়ে থাকে এবং সেটার উপর ডিপেন্ড করে তার নেসেসিটিসটা প্রয়োজন হয়ে থাকে, যেটা তার মানে কন্ডিশন অফ লাইফের সাথে যেটা ম্যাচ করছে, সুটেড হচ্ছে, সেটাকে আমরা নেসেসিটিস বলবো। তাহলে যদি কোনো নেসেসিটিস সাপ্লাই করা হয় কাকে, টু পারসনস, এমন ব্যক্তিকে যে ইনক্যাপেবল অফ কন্ট্রাক্ট করার জন্য যে ক্যাপেবল নয়, কন্ট্রাক্ট করার জন্য ক্যাপেবল নয়, এক্সাম্পল কি হতে পারে, মাইনর হতে পারে। মাইনর যেমন কন্ট্রাক্ট করার জন্য ক্যাপেবল নয়। একটা লুনাটিক পারসন হতে পারে যে কন্ট্রাক্ট করার জন্য ক্যাপেবল নয়। লিগালি যারা ডিসেবল পারসনস হয়ে থাকে তাদেরকে যদি নেসেসারিজ সাপ্লাই করা হয়, যেগুলো তাদের জীবনের মধ্যে প্রয়োজনীয় সেই সমস্ত সামগ্রী যদি কেউ সাপ্লাই করে থাকে, অন হিজ অ্যাকাউন্ট, অন হিজ বলতে কাকে বোঝানো হয়েছে, যে ব্যক্তিটি কন্ট্রাক্ট করার জন্য ইনক্যাপেবল তার হয়ে যদি তার কোনো ডিপেন্ডেন্টকে যদি সেই নেসেসারিজটাকে সাপ্লাই করা হয় এবং তার জন্য যে ক্লেম যে ব্যক্তি সাপ্লাই করছে সে যদি তার জন্য রিএমবার্সমেন্ট ক্লেম করে থাকে, সেই প্রভিশনসটাই সেকশন 68 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। তাহলে আমরা দেখব কি একজন ব্যক্তি যে কন্ট্রাক্ট করার জন্য ইনক্যাপেবল মানে লিগালি ডিসেবল পারসন, তাকে যদি তার লাইফের জন্য প্রয়োজন নেসেসারিজ সাপ্লাই করা হয়ে থাকে বা তার উপর ডিপেন্ডেন্ট কাউকে যদি সেই সমস্ত নেসেসারিজ সাপ্লাই করা হয়ে থাকে, তার জন্য সে কি কোনো ক্লেম করতে পারে? আমরা কিন্তু আগেও জেনেছি যে কি একটা মাইনরের সাথে কিন্তু কন্ট্রাক্ট করা যায় না, বা মাইনর বা লিগালি ইনক্যাপেবল পারসনের সাথে যদি কোনো কন্ট্রাক্ট করা হয় সেটা ভয়েড অ্যাব ইনিশিও হবে, মানে ভয়েড ফ্রম দ্য ভেরি ইনসেপশন আর ভয়েড ফ্রম দ্য ভেরি বিগিনিং হয়ে থাকবে, সে কন্ট্রাক্ট হবে না। কারণ একটা মাইনরকে যদি কেউ কন্ট্রাক্ট করে থাকে এবং কন্ট্রাক্ট অনুসারে যদি কেউ কাউকে নেসেসারি সাপ্লাই করে দিয়ে থাকে, সেক্ষেত্রে সেই কন্ট্রাক্টটাকে এনফোর্স করা যাবে না, কারণ সেই কন্ট্রাক্টটা ভয়েড অ্যাব ইনিশিও। কিন্তু যদি কোনো ব্যক্তি নেসেসারি সাপ্লাই করে থাকে, সেখান থেকে রিএমবার্সমেন্ট যদি ক্লেম করে থাকে, পার্সোনালি নয় তার প্রপার্টি থেকে, সে কিন্তু এন্টাইটেল হবে, সেটাই সেকশন 68 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। আমরা ইন ডিটেলস এই সেকশনটার মধ্যে কি আছে সেটাকে বোঝার চেষ্টা করব। এখন বলছে ইফ এ পারসন, যদি কোনো একজন ব্যক্তি ইনক্যাপেবল অফ এন্টারিং ইনটু এ কন্ট্রাক্ট, যদি কোনো একজন ব্যক্তি ইনক্যাপেবল অফ এন্টারিং ইনটু এ কন্ট্রাক্ট, যদি কিনা কন্ট্রাক্ট করার জন্য ইনক্যাপেবল হয়ে থাকে, মানে সে কন্ট্রাক্ট করতে এলিজিবল নয়, তার কোনো লিগ্যাল ডিসএবিলিটিস যদি থেকে থাকে, সেটা মাইনরিটি হতে পারে, সে লুনাটিক হতে পারে, অন্য যে কোনো রিজনেই হতে পারে, বলছে অর এনিওয়ান whom he is legally bound to support, anyone whom he is legally bound to support, he বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, he বলতে এই ইনক্যাপেবল পারসনটাকে বোঝানো হয়েছে। তাহলে anyone বলতে যে কোনো ব্যক্তি, whom যাকে কিনা he is legally bound, he বলতে ইনক্যাপেবল পারসনটা লিগালি বাউন্ড থাকবে সাপোর্ট করার জন্য, মেনটেন করার জন্য। তাহলে যখন কোনো একজন ব্যক্তি যে নিজে কন্ট্রাক্ট করার জন্য ইনক্যাপেবল অথবা তার উপর ডিপেন্ডেন্ট রয়েছে এমন কেউ যাকে কিনা সে লিগালি বাধ্য থাকবে সাপোর্ট দেওয়ার জন্য, মেনটেন করার জন্য, তাকে বলছে ইজ সাপ্লাইড, যদি তাকে সাপ্লাই করা হয়ে থাকে, সেই লিগালি ইনক্যাপেবল পারসনসটাকে যদি সাপ্লাই করা হয়ে থাকে, অথবা তার উপর ডিপেন্ডেন্ট কেউ রয়েছে, সেই মাইনর বা লুনাটিক পারসন যে রয়েছে, তার যদি কোনো ওয়াইফ বা তার ছেলে মেয়ে যদি কেউ থেকে থাকে, তাকে যদি সাপ্লাই করা হয়ে থাকে বাই অ্যানাদার পারসন, অন্য কোনো ব্যক্তির দ্বারা যদি সাপ্লাই করা হয়ে থাকে, কি সাপ্লাই করা হয়ে থাকে, উইথ নেসেসারিজ, যে নেসেসারিজের কথাটা আমরা আগে ডিসকাস করলাম, সেই সমস্ত নেসেসারিজ যদি সাপ্লাই করা হয়, যে নেসেসারিজগুলো suited to his condition in life, suited to his condition of life কথার অর্থ কি, একটা মানুষ, আমরা সমাজবদ্ধ দ্বীপ, একটা সমাজে বসবাস করতে গেলে মানুষের শুধু একটা খাওয়া দাওয়া বস্ত্র মানে খাওয়া দাওয়া বাসস্থান থাকলেই হয় না, এর সাথে আনুষঙ্গিক আরো কিছু প্রয়োজন হয়ে থাকে, তার মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে, তার এডুকেশনের প্রয়োজন হতে পারে, একটা প্রপারলি লাইফ লিড করার জন্য যেগুলো খুবই প্রয়োজন। তবে লাক্সারিয়াস কোনো কিছুর কথা এখানে বলা হচ্ছে না, লাক্সারিয়াস জিনিসগুলোকে বাদ দিয়ে যেগুলো খুবই প্রয়োজন জীবন ধারণ করার জন্য সেইগুলোর কথা এখানে বলা হচ্ছে। যদি কিনা অন্য কোনো ব্যক্তির দ্বারা সেই সমস্ত নেসেসারিজ গুলো যেগুলো কিনা সুটেড, যেগুলো কিনা সামঞ্জস্যপূর্ণ, যেগুলো কিনা খুব প্রয়োজন রয়েছে টু হিজ কন্ডিশন ইন লাইফ, তার জীবনযাত্রার সাথে খুব প্রয়োজন রয়েছে, যেভাবে জীবন ধারণ করে থাকে তার সাথে যেগুলো খুব প্রয়োজন এবং সামঞ্জস্যপূর্ণ, সেক্ষেত্রে বলছে কি দ্য পারসন হু হ্যাজ ফার্নিশ, যে আদার পারসনসটা, আদার পারসন বলতে সে আদার পারসনসটা হু হ্যাজ ফার্নিশ সাচ সাপ্লাইজ, যে ব্যক্তিরা সেই সমস্ত নেসেসারিজ গুলোকে সাপ্লাই করেছিল, ইজ এন্টাইটেল, তখন সেই ব্যক্তিটা এন্টাইটেল হয়ে যাবে টু ই রিইম্বার্সড ফ্রম দ্য প্রপার্টি অফ সাচ ইনক্যাপেবল পারসন, সেই যে ইনক্যাপেবল পারসন ছিল, ইনক্যাপেবল পারসনের প্রপার্টি থেকে রিইম্বার্সমেন্ট পাওয়ার জন্য সে এন্টাইটেল হয়ে যাবে। যেহেতু কন্ট্রাক্ট অ্যাক্ট অনুসারে আমরা জানি, সাপোজ মনে করো এ একজন ব্যক্তি, সে মনে করো মাইনর বা মনে করো লুনাটিক,
মাইনর বা লুনাটিক। এখন সাপোজ মনে করো বি আর একজন পার্সন, সে কি করেছে, এ কে কি করেছে, নেসেসারি সাপ্লাই করেছে, একে নেসেসারি সাপ্লাই করেছে। এর সাথে বি এর যদি কোনো কন্ট্রাক্ট হতো এবং অ্যাকর্ডিং টু দ্যাট কন্ট্রাক্ট যদি বি একে নেসেসারি সাপ্লাই করে থাকতো, পরবর্তীতে যদি এ টাকা না দিত এবং বি যদি তার বিরুদ্ধে কোনো সুট ফাইল করতো এই কন্ট্রাক্ট অনুসারে, তাহলে কিন্তু কোনো টাকা পেতে এন্টাইটেল হতো না। কারণ কি, এর সাথে বি এর যে কন্ট্রাক্ট অনুসারে ভয়েড অ্যাব ইনিশিও হয়ে যাবে। কোনো মাইনর বা লুনাটিক পার্সনের সাথে কোনো কন্ট্রাক্ট করা যায় না। কিন্তু বলছে এ যদি বি কে, ইনক্যাপেবল পারসনকে কোনো নেসেসারি সাপ্লাই করে থাকে, বি কন্ট্রাক্ট অনুসারে তো কোনো রকম মামলা করতে পারবে না, কিন্তু এই কন্ট্রাক্টের সেকশন 68 এ বলে দিয়েছে কি, যে ব্যক্তিটি নেসেসারি সাপ্লাই করেছে সেই ব্যক্তিটি এন্টাইটেল হয়ে যাবে এর যদি কোনো প্রপার্টি থেকে থাকে সেই প্রপার্টি থেকে রিইম্বুর্সমেন্ট পাওয়ার জন্য, যে নেসেসারিটা সে সাপ্লাই করেছে তার যে কস্ট সেটাকে রিইম্বুর্সমেন্ট পাওয়ার জন্য এন্টাইটেল হয়ে যাবে, কিন্তু পার্সোনালি একে কিন্তু লায়াবেল করতে পারবে না। সেটাই কিন্তু সেকশন 68 এর মধ্যে, কারণ কন্ট্রাক্টের মধ্যে কন্ট্রাকচুয়াল যে অব্লিগেশনস থেকে থাকে, অফার অ্যাকসেপ্টেন্স কনসিডারেশন, সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। এখানে কিছু কোয়াসি কন্ট্রাকচুয়াল অব্লিগেশনের কথা বলা যাচ্ছে, যেগুলো কিনা রিজেম্বলিং, যেগুলো কিনা সাদৃশ্যযুক্ত কন্ট্রাক্টের সাথে, কিন্তু এটাকে আমরা কন্ট্রাক্ট বলবো না। এখানে কি দেখতে পাচ্ছি, বি শুধুমাত্র এর প্রপার্টি থেকে রিইম্বুর্সমেন্ট পেতে পারে। তাহলে যদি কোনো একজন ব্যক্তি যে কন্ট্রাক্ট করার জন্য ইনক্যাপেবল রয়েছে, অথবা যাকে কিনা সে লিগালি বাউন্ড রয়েছে সাপোর্ট বা মেইনটেইন করার জন্য, এমন কাউকে ইজ সাপ্লাইড, যদি সাপ্লাই করা হয়ে থাকে বাই অ্যানাদার পারসন, অন্য কোনো ব্যক্তির দ্বারা, উইথ নেসেসারি সুটেড টু হিজ কন্ডিশন অফ লাইফ, এমন কোনো নেসেসিটিস বা এমন কোনো আর্টিকেলস বা গুডস যেগুলো তার জীবন ধারণের জন্য খুবই প্রয়োজন, সেক্ষেত্রে যে ব্যক্তিরা সেই সমস্ত নেসেসারিজগুলো সাপ্লাই করেছিল সেই ব্যক্তিটা এন্টাইটেল হবে ওই ইনক্যাপেবল ব্যক্তিটার প্রপার্টি থেকে রিইম্বুর্সমেন্ট পাওয়ার জন্য, যেটা সেকশন 68 এর মধ্যে দেওয়া আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যেভাবে আমি তোমাদেরকে বোঝালাম। এর পরবর্তীতে আমরা কিছু ইলাস্ট্রেশনস আছে এই সেকশনের সাথে, সেই ইলাস্ট্রেশনসগুলোকে আমরা এখানে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সব এখানে যে ইলাস্ট্রেশনসটা রয়েছে, প্রথম যে ইলাস্ট্রেশনসটা, এ একজন পারসন সাপ্লাইস বি এ লুনাটিক। তাহলে এ একজন ব্যক্তি, সে কি করেছে, বি নামক একজন ব্যক্তি যে কিনা লুনাটিক, তাকে সাপ্লাই করেছে। কি সাপ্লাই করেছে, বলছে উইথ নেসেসারিজ সুইটেবল টু হিজ কন্ডিশন ইন লাইফ। তাহলে বি কে সেই সমস্ত নেসেসারিজগুলোকে সাপ্লাই করেছে যেগুলো কিনা বি এর লাইফের সাথে সুটেড। বলছে এ ইজ এন্টাইটেল, তাহলে যে সাপ্লাই করেছে সে এন্টাইটেল হয়ে যাবে কিসের জন্য, টু ই রিইম্বুর্সড ফ্রম বি's প্রপার্টি, বি এর প্রপার্টি থেকে রিইম্বুর্সমেন্ট পাওয়ার জন্য এ এন্টাইটেল হয়ে যাবে, যেহেতু এ বি কে সেই সমস্ত নেসেসারিজগুলোকে সাপ্লাই করেছিল যেগুলো সুটেড টু হিজ কন্ডিশন ইন লাইফ। এ কিন্তু বি এর প্রপার্টি থেকে কিন্তু রিইম্বুর্সমেন্ট পাওয়ার জন্য এন্টাইটেল হবে, এ বি এর বিরুদ্ধে কিন্তু কোনো মামলা করতে পারবে না পার্সোনালি, সেটাই কিন্তু ইলাস্ট্রেশনস এতে বলে দেওয়া আছে। ইলাস্ট্রেশনস বি তে কি দেওয়া আছে, ইলাস্ট্রেশনস বি তে দেওয়া রয়েছে যে এ সাপ্লাইজ দ্য ওয়াইফ অ্যান্ড দ্য চিলড্রেন অফ বি এ লুনাটিক। এ কিন্তু কোনো লুনাটিক পার্সনকে দিল না, লুনাটিক পার্সনের যে ওয়াইফ এবং যে চিলড্রেন আছে তাকে কি করলো, সাপ্লাই করলো নেসেসারিজ। তাহলে আমরা দেখেছিলাম কি, যে কিনা তার উপরে ডিপেন্ডেন্ট তাকে কিন্তু কি করা যেতে পারে, যদি নেসেসারি সাপ্লাই করা হয়ে থাকে। তাহলে এ সাপ্লাইজ করেছে কাকে, যে কন্ট্রাক্ট করার জন্য ইনক্যাপেবল রয়েছে, তার কোনো ওয়াইফ বা চিলড্রেনকে যারা কিনা তার উপরে ডিপেন্ডেন্ট, কোনো নেসেসারি যেটা কিনা সুইটেবল টু দেয়ার কন্ডিশন অফ লাইফ, এক্ষেত্রেও বলছে এ এন্টাইটেল হয়ে যাবে রিইম্বুর্সমেন্ট পাওয়ার জন্য ফ্রম দ্য বি's প্রপার্টি, বি এর প্রপার্টি থেকে। তাহলে খুবই ইম্পর্টেন্ট, আমরা দেখতে পেলাম সেকশন 68 এর মধ্যে যে কোয়াসি কন্ট্রাকচুয়াল অব্লিগেশনের কথা বলা রয়েছে, সেই কোয়াসি কন্ট্রাকচুয়াল অব্লিগেশনটা আসলে কি সেকশন 68 থেকে সেটা আমরা দেখতে পেলাম। এবার আমরা সেকশন 69 এর মধ্যে যেটা রয়েছে আমরা সেটাকে এখানে দেখার বা বোঝার আমরা চেষ্টা করব। সেকশন 69 এর মধ্যে কি দেওয়া আছে, সেকশন 69 এর মধ্যে বলা আছে রিইম্বুর্সমেন্ট অফ পারসন পেইং মানি ডিউ বাই অ্যানাদার ইন পেমেন্ট অফ হুইচ হি ইজ ইন্টারেস্টেড। তাহলে রিইম্বুর্সমেন্ট অফ পারসন, তাহলে কোন ব্যক্তির রিইম্বুর্সমেন্টের কথা বলা হচ্ছে, যে কিনা পেইং মানি, যে টাকা পেমেন্ট করে দিয়েছে, ডিউ বাই অ্যানাদার, যে টাকাটা অন্যের দ্বারা ডিউ ছিল। তাহলে অন্যের ডিউ টাকা, যে টাকাটা কিনা সে আইনতভাবে পেমেন্ট করতে বাধ্য ছিল, সেই টাকাটা পেমেন্ট না করার জন্য কেউ তার টাকাটাকে পেমেন্ট করে দিয়েছে। বলছে যে ব্যক্তিটি টাকাটা পেমেন্ট করেছে, বলছে ওই পেমেন্ট করার ক্ষেত্রে হি ইজ ইন্টারেস্টেড, সে ইন্টারেস্টেড ছিল, তার নিজের বেনিফিশিয়াল ইন্টারেস্ট সেখানে জড়িত ছিল, সেই কারণে সে অন্যের টাকাটা সে পেমেন্ট করে দিয়েছে। একজন ব্যক্তি যে গভর্নমেন্টকে সাপোজ মনে করো কোনো টাকা দিতে বাধ্য,
কিন্তু গভর্নমেন্টকে টাকা দিচ্ছে না, যদি টাকাটা না দেয় তাহলে অন্য কোনো একজন ব্যক্তি তার কোনো রকম বেনিফিশিয়াল ইন্টারেস্টের মধ্যে কোনো ক্ষতি হতে পারে। সেই ব্যক্তিটা মনে করো কোনো ব্যক্তি যে টাকা দিতে বাধ্য গভর্নমেন্টকে, তার টাকাটাকে পেমেন্ট করে দিয়েছে, যে পেমেন্ট করে দিয়েছে সেই ব্যক্তিটা রিইম্বার্সমেন্ট পেতে এন্টাইটেল হয়ে যাবে, যার হয়ে সে টাকাটা পেমেন্ট করেছে তার কাছ থেকে। তাহলে বলছে এ পারসন, একজন ব্যক্তি, হু ইজ ইন্টারেস্টেড ইন দ্য পেমেন্ট অফ মানি, একজন ব্যক্তি যে অন্যের কোনো একটা টাকা সেটাকে পেমেন্ট করার ক্ষেত্রে ইন্টারেস্টেড। বলছে হু ইজ, যেটা অ্যানাদার ইজ বাউন্ড বাই ল টু পে, যেটা কি একজন ব্যক্তি আইনতভাবে পেমেন্ট করতে বাধ্য। তাহলে একজন ব্যক্তি হু ইজ ইন্টারেস্টেড ইন দ্য পেমেন্ট অফ মানি, তাহলে একজন ব্যক্তি কারোর টাকা পেমেন্ট করার ক্ষেত্রে ইন্টারেস্টেড, কখন? বলছে যে টাকাটা অন্যজন আইনতভাবে পেমেন্ট করতে বাধ্য। অ্যান্ড হু দেয়ারফর পেজ ইজ, দেয়ারফর পেজ ইজ বলতে কে পেমেন্ট করছে? যে ব্যক্তিটা ইন্টারেস্টেড ছিল ওই পেমেন্টটা করার ক্ষেত্রে, যার বেনিফিশিয়াল এনজয়মেন্টটা সেখানে জড়িত আছে, সে যদি টাকাটা পেমেন্ট করে দেয়। কার টাকাটা পেমেন্ট করেছে? যে অ্যানাদার পারসনটা অ্যাকর্ডিং টু দ্য ল যে পেমেন্টটা করতে বাধ্য ছিল তার হয়ে পেমেন্ট করে দিয়েছে। যে ব্যক্তিটি ইন্টারেস্টেড ছিল পেমেন্টে, সেই ব্যক্তিটি যে কিনা পেমেন্টটা করেছে সে এন্টাইটেল হয়ে যাবে রিইম্বার্সমেন্ট পাওয়ার জন্য ফ্রম দ্য আদার্স, অন্যজনের কাছ থেকে। মানে যে আইনতভাবে বাধ্য ছিল পেমেন্ট করার জন্য, তার কাছ থেকে রিইম্বার্সমেন্ট পাওয়ার জন্য এন্টাইটেল হয়ে যাবে। এই প্রভিশনসটা আমরা আরেকবার ডিসকাস করব, কিন্তু তার আগে ইলাস্ট্রেশনসটা আমরা দেখে নেব, কারণ এই ইলাস্ট্রেশনস যেটা রয়েছে এটা যদি আমরা বুঝে যাই তাহলে এই প্রভিশনসটা আমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। এই সেকশনের সাথে মানে সেকশন 69 এর সাথে একটা ইলাস্ট্রেশনস রয়েছে, আমি সেই ইলাস্ট্রেশনসটাকে বোঝানোর চেষ্টা করব, তাহলে এই সেকশন 69 এর মধ্যে যে প্রভিশনসটা আছে সেটা স্টুডেন্টদের বা আমাদের প্রত্যেকের বোঝার জন্য সেটা খুবই ইজি হয়ে যাবে। ইলাস্ট্রেশনের মধ্যে কি দেওয়া আছে? বি হোল্ডস ল্যান্ড ইন বেঙ্গল on a lease granted by a the জমিদার। তাহলে বি নামক একজন ব্যক্তি সে কি করেছে? বেঙ্গলের মধ্যে একটা ল্যান্ডকে সে হোল্ড করে আছে বা তার পজেশনের মধ্যে রেখেছে। সেই ল্যান্ডটাকে সে হোল্ড বা পজেশনে রেখেছে কিভাবে? বলছে অন দ্য বেসিস অফ এ লিজ, একটা লিজের মাধ্যমে। এই লিজ বলতে আমরা কি বুঝি? এই লিজ বলতে কি বুঝি? সেকশন 105 টিপি অ্যাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট যেটা আছে 1882, তার সেকশন 105 এ লিজের ডেফিনেশন দেওয়া আছে। তাহলে যখন কোনো একজন ব্যক্তি, আমি জাস্ট একটা অর্ডিনারি সেন্সে লিজ বলতে কি বোঝাচ্ছে সেটাকেই বোঝানোর চেষ্টা করছি, যে যখন কোনো একজন ব্যক্তি অপরের কোনো একটা প্রপার্টিকে কিছু টাকার পরিবর্তে কিছু ডিউরেশনের জন্য নিজের পজেশনে রাখে এবং এনজয়মেন্টের জন্য রাখে, তখন সেটাকে লিজ বলবো আমরা। এর বিস্তারিত ডেফিনেশন রয়েছে, যেটা আমি মানে বলছি এটা লিটারাল সেন্সে জিনিসটাকে বোঝানোর জন্য বলছি। লিজ বলতে আমরা কি বুঝি সেকশন 105 এ বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, এর জন্য আমরা আলাদা ভিডিও রয়েছে ট্রান্সফার অফ প্রপার্টি, সেটা তোমরা দেখতে পারো। তাহলে আমরা এখানে লিজ বলতে কি বুঝলাম? না একটা অন্যের প্রপার্টিকে কিছু টাকার পরিবর্তে কিছু সময়ের জন্য সে নিয়েছে। তাহলে বি বেঙ্গলের মধ্যে কোনো একটা ল্যান্ডকে হোল্ড করে আছে বা পজেশনে রেখেছে, যেটা কিনা এ বি কে লিজ দিয়েছিল ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য কিছু টাকার পরিবর্তে। এ কে একজন জমিদার বা একজন জমিদার ছিলেন, তার অনেক প্রপার্টি ছিল, সেই প্রপার্টির মধ্যে কোনো একটা প্রপার্টি বি কে বেঙ্গলের মধ্যে কি করেছিল? লিজ দিয়েছিল। অন দ্য বেসিস অফ দ্যাট লিজ বি সেই প্রপার্টিটাকে হোল্ড করেছিল। বলছে দ্য রেভিনিউ পেয়েবল বাই এ, তাহলে যদি কেউ জমির মালিক হয়ে থাকে তাকে জমিতে কি করতে হয়? গভর্নমেন্টকে রেভিনিউ বা যেটাকে ভূমি রাজস্ব বলা হয়ে থাকে, সেই ল্যান্ড রেভিনিউ তাকে পেমেন্ট করতে হয়। তাহলে যেহেতু এ জমিদার ছিল, তাহলে এ ওই জমিটার যেহেতু মালিক ছিল, তাহলে এ কে কি করতে হতো? গভর্নমেন্টকে ল্যান্ড রেভিনিউ বা ভূমি রাজস্ব পরিশোধ করতে হতো। বলছে দ্য রেভিনিউ পেয়েবল বাই এ টু দ্য গভর্নমেন্ট, তাহলে এর যে গভর্নমেন্টকে রেভিনিউ দেওয়ার ব্যাপার ছিল, বলছে বিং ইন এরিয়ার, সে রেভিনিউটা এ পেমেন্ট করেনি, সেটা অনেক দিন যাবত কি আছে? ডিউ রয়েছে। এ বহুদিন যাবত গভর্নমেন্টকে রেভিনিউ পেমেন্ট করেনি, সেটার এরিয়ার রয়েছে, ডিউ রয়েছে। বলছে হিজ ল্যান্ড ইজ অ্যাডভার্টাইজ ফর সেল, গভর্নমেন্ট তখন কি করেছে? যেহেতু এ রেভিনিউ দিত না, সেই জন্য গভর্নমেন্ট সেই জায়গা থেকে রেভিনিউ না পাওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তার জমিটাকে কি করার জন্য? সেল, বিক্রি করে দেওয়ার জন্য, বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের দ্বারা। তাহলে আমরা কি দেখতে পেলাম? এ নামক একজন ব্যক্তি যে জমিদার ছিল, তার কিছু প্রপার্টি কি করেছিল? বি নামক একজন ব্যক্তিকে লিজ দিয়েছিল। এ তার যে রেভিনিউ ছিল, সেই রেভিনিউটা সে ডিউ রয়েছে গভর্নমেন্টের কাছে, রেভিনিউটা গভর্নমেন্টের কাছে কি রয়েছে? ডিউ রয়েছে। গভর্নমেন্ট তখন কি করলো? সেই জমিটাকে বিক্রি করে তার রেভিনিউ আদায় করার জন্য গভর্নমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে যে জমিটাকে বিক্রি করে দেব, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে, যে নিলামে কিনতে চাই কিনবে, তারপর আমরা সেই রেভিনিউটা সেখান থেকে কালেক্ট করে নেব। তাহলে যদি গভর্নমেন্ট এই প্রপার্টিটাকে বিক্রি করে দেয় সেক্ষেত্রে কি হবে? বলছে আন্ডার দ্য রেভিনিউ ল অনুসারে দ্য কনসিকুয়েন্সেস অফ সাচ সেল, গভর্নমেন্ট যদি সেই জমিটাকে সেল করে দেয়, বিক্রি করে দেয়, তার কনসিকুয়েন্সেস বা রেজাল্ট কি হবে? বলছে উইল বি
অ্যানালমেন্ট অফ বিজ লিজ। অ্যানালমেন্ট কথার অর্থ হচ্ছে বাতিল হয়ে যাওয়া, তাহলে বি কে যে লিস্টটা দেওয়া হয়েছিল সেই লিস্টটা বাতিল হয়ে যাবে। তাহলে গভর্নমেন্ট যদি নিলাম করে ওই প্রপার্টিটাকে বিক্রি করে দেয় তার নিজের রেভিনিউ কালেক্ট করার জন্য, সেক্ষেত্রে কনসিকুয়েন্সেস কি হবে? বি যে লিস্টটা দিয়েছিল এর কাছ থেকে সেই লিস্টটা অ্যানালমেন্ট বা বাতিল হয়ে যাবে। এ তখন কি করবে? ওই প্রপার্টিটার যে রেভিনিউ যেটা ছিল গভর্নমেন্টকে যেহেতু শোধ করতে পারেনি, তখন গভর্নমেন্ট কি করবে? এর ওই প্রপার্টিটাকে বিক্রি করে দিয়ে নিজের রেভিনিউ কালেক্ট করবে। সেক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতি কার হবে? বি এর হবে। কারণ কি? বি টাকা দিয়েছে একে লিজ নেওয়ার জন্য ফর দ্য টাইম বিং, তাহলে লিস্টটা কি হয়ে যাবে? অ্যানালমেন্ট হয়ে যাবে। তখন বি খুব চিন্তিত হয়ে পড়ে। বি টু প্রিভেন্ট দ্য সেল, বি তখন সেই সেলটাকে প্রিভেন্ট করতে চায়। বি তখন সেই সেলটাকে প্রিভেন্ট করার জন্য অ্যান্ড কিসের জন্য? দ্য কনসিকুয়েন্ট অ্যানালমেন্ট অফ হিজ ওন লিজ, তার যে লিজটা বাতিল হয়ে যাবে যদি সেল হয়ে যায়, সেই কনসিকুয়েন্টাল যে অ্যানালমেন্ট হয়ে যাবে তার নিজের লিজ, সেটাকে আটকানোর জন্য। তাহলে সেলটাকে আটকানোর জন্য এবং নিজের যে লিজ এগ্রিমেন্ট ছিল, লিজ ডিড ছিল, সেটার অ্যানালমেন্ট বাতিলকরণটাকে আটকানোর জন্য pays to the government, গভর্নমেন্টকে পেমেন্ট করে দিয়েছে কি? the sum due from A, এর কাছ থেকে যে রেভিনিউটা ডিউ ছিল গভর্নমেন্টের কাছে সেই টাকাটা বি পেমেন্ট করে দিল। কেন পেমেন্ট করে দিল? কারণ হি ইজ ইন্টারেস্টেড, যে ব্যক্তিটা ইন্টারেস্টেড রয়েছে ইন দ্য পেমেন্ট অফ মানি, পেমেন্ট অফ মানির ক্ষেত্রে। তাহলে বি এখানে এর যে ডিউটা আছে গভর্নমেন্টের কাছে রেভিনিউ, সেটা কেন পরিশোধ করলো? কারণ তার নিজের ইন্টারেস্টটাকে বাঁচানোর জন্য। নিজের ইন্টারেস্টটা কি? না নিজের সেল যেটা লিজ যেটা রয়েছে, নিজের সেই লিজটাকে বাঁচানোর জন্য। কারণ যদি গভর্নমেন্ট ওই প্রপার্টিটাকে বিক্রি করে দিয়ে থাকে, সেক্ষেত্রে কি হবে? ওই যে লিস্টটা যেটা ক্রিয়েট করা হয়েছিল বি এর ফেভারে, সেই লিস্টটা অ্যানালমেন্ট বা বাতিল হয়ে যাবে। লিস্টটা বাতিল হয়ে গেলে সে প্রপার্টিটা বি এর হাত থেকে, পজেশন থেকে চলে যাবে। সেই কারণে বি কি করলো? এর হয়ে গভর্নমেন্টকে সেই পেমেন্টটা করে দিল। বলছে এ ইজ বাউন্ড টু মেক গুড টু বি দ্য অ্যামাউন্ট সো পেড, এ তখন বাধ্য থাকবে বি কে সেই অ্যামাউন্টটা পেমেন্ট করার জন্য যেটা বি এর হয়ে গভর্নমেন্টকে পেমেন্ট করেছে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কিভাবে একজন ব্যক্তি রিইম্বুর্সমেন্ট পেতে পারে, যেটা কিনা সেকশন আমরা 69 এর মধ্যে পড়েছি। তাহলে সেকশন 69 এর মধ্যে আমরা কি পড়েছিলাম? যে এ পারসন হু ইজ ইন্টারেস্টেড ইন দ্য পেমেন্ট অফ মানি। তাহলে এখানে এ পারসন বলতে কি বোঝাচ্ছে? ইলাস্ট্রেশন থেকে এ পারসন বলতে বি কে বোঝাচ্ছে। তাহলে হু ইজ ইন্টারেস্টেড ইন দ্য পেমেন্ট অফ মানি, যে ইন্টারেস্টেড ছিল মানি পেমেন্ট করার জন্য। তাহলে বি এখানে ইন্টারেস্টেড কেন ছিল? বি এখানে ইন্টারেস্টেড ছিল এই কারণে তার যে লিস্টে ছিল সেটাকে অ্যানালমেন্টের হাত থেকে বাঁচানোর জন্য। বি টু প্রিভেন্ট দ্য সেল and the consequent annulment of his own lease, নিজের লিস্টটা অ্যানালমেন্টের হাত থেকে বাঁচানোর জন্যই সে ইন্টারেস্টেড ছিল ওই পেমেন্টটা করার ক্ষেত্রে। বলছে হুইচ বলতে সেই পেমেন্টটা অ্যানাদার ইজ বাউন্ড টু পে বাই ল। তাহলে এখানে অ্যানাদার বলতে কাকে বোঝানো হয়েছে? অ্যানাদার বলতে এখানে এ কে বোঝানো হয়েছে, যেটা এ কিনা বাউন্ড বাই ল, অ্যাকর্ডিং টু দ্য ল সেই টাকাটা পেমেন্ট করতে বাধ্য। মানে এ ওই রেভিনিউটা গভর্নমেন্টকে অ্যাকর্ডিং টু দ্য ল পেমেন্ট করতে বাধ্য ছিল, কিন্তু সেই পেমেন্টটা কে করেছে? বলছে হু দেয়ারফোর পেজ ইট, এই পেমেন্টটা কে করেছে? বি পেমেন্টটা করে দিয়েছে। তাহলে এ যে পেমেন্টটা গভর্নমেন্টকে করতে বাধ্য ছিল, যে রেভিনিউটা, সেটা বি পেমেন্ট করে দিয়েছিল। কারণ কি? তার ইন্টারেস্ট বা স্বার্থ সেখানে জড়িত ছিল নিজের লিস্টটাকে বাঁচানোর জন্য। সেক্ষেত্রে বলছে যে ব্যক্তিটি পেমেন্টটা করেছিল, মানে বি যে পেমেন্টটা করেছিল, ইজ এন্টাইটেল টু বি রিইম্বুর্স বাই দ্য আদার। বাই দ্য আদার বলতে এর কাছ থেকে, তখন বি এন্টাইটেল হয়ে যাবে এর কাছ থেকে ওই টাকাটাকে রেভিনিউয়ের জন্য যেটা গভর্নমেন্টকে পরিশোধ করে দিয়েছে বি এর হয়ে, বি তখন সেই টাকাটা এর কাছ থেকে রিইম্বুর্সমেন্ট পাওয়ার জন্য এন্টাইটেল হয়ে যাবে। তাহলে আমরা সেকশন 69 থেকে দেখতে পেলাম যে একজন ব্যক্তি যে কোনো পেমেন্টের ক্ষেত্রে ইন্টারেস্টেড রয়েছে, যার বেনিফিশিয়াল ইন্টারেস্ট জড়িত রয়েছে, সে যদি অন্যের কোনো টাকাকে যদি পেমেন্ট করে থাকে যেটা অন্য গভর্নমেন্টকে অ্যাকর্ডিং টু দ্য ল পেমেন্ট করতে বাধ্য থাকে, সেক্ষেত্রে বলছে সেই ব্যক্তিটি অন্যজনের কাছ থেকে ওই টাকাটা রিইম্বুর্সমেন্ট পাওয়ার জন্য এন্টাইটেল হবে। দ্যাট ইজ মেনশন ইন সেকশন 69। তার সাথে সাথে এই যে ইলাস্ট্রেশনটা বুঝলাম সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা স্টুডেন্টকে ভালো করে বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারবে না। তাই এই প্রভিশনসটা বুঝতে গেলে ইলাস্ট্রেশনটা বোঝাটা সমানভাবে জরুরি, সেটাকেই কিন্তু স্টুডেন্টদেরকে আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম। এবার আমরা চলে আসবো নেক্সট, দ্যাট ইজ সেকশন 70। সেকশন 70 এর মধ্যে কি আছে সেটাকে আমরা এবার একটু বোঝার চেষ্টা করব। সেকশন 70 এর মধ্যে লেখা রয়েছে যে obligations of person enjoying benefit of non-gratuitous act, that is very important,
অব্লিগেশন অফ পারসনস বলতে কি বোঝাচ্ছে, একটা ব্যক্তির কর্তব্য কি দাঁড়াবে, রেসপন্সিবিলিটি কি দাঁড়াবে, কোন ব্যক্তির, যে ব্যক্তি এনজয় করছে কোনো বেনিফিট অফ এ নন গ্র্যাচুইটিয়াস অ্যাক্ট। এই গ্র্যাচুইটিয়াস কথাটার অর্থ কি? গ্র্যাচুইটিয়াস কথাটার অর্থ হচ্ছে উইদাউট কনসিডারেশন, নন গ্র্যাচুইটিয়াস কথাটার অর্থ হচ্ছে যেটা উইথ কনসিডারেশন। তাহলে একজন ব্যক্তি যে কোনো নন গ্র্যাচুইটিয়াস কোনো অ্যাক্টিভিটিস করেছে, মানে যে কাজটা করার ক্ষেত্রে তার কোনো ইন্টেনশনে ছিল না যে সে ফ্রি অফ কস্টে করবে, সে উইথ কনসিডারেশন করেছে, সেই কাজের পরিপ্রেক্ষিতে যদি কোনো ব্যক্তি কোনো বেনিফিট যদি এনজয়মেন্ট করে থাকে তার কি রেসপন্সিবিলিটি হবে, দ্যাট ইজ স্টেটেড ইন সেকশন 70। আমরা এই প্রভিশনস থেকে যদি পড়ি তাহলে জিনিসটা কি বলতে চাইছে সেকশন 70 এর মধ্যে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা সেকশন 70টাকে একটু বোঝার চেষ্টা করব যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 তার সেকশন 70 এর মধ্যে কি বলেছে। 70 এর মধ্যে বলছে where a person lawfully does anything for another person, that is very important, where a person যখন একজন ব্যক্তি lawfully does মানে আইনতভাবে বা বৈধভাবে ডাজ সম্পাদন করেছে এনিথিং কোনো কিছু ফর দ্য অ্যানাদার অন্য কারোর জন্য। তাহলে লফুলি এখানে ডাজ বলেছে, তাহলে যখন কোনো একজন ব্যক্তি আইনতভাবে ডাজ সম্পাদন করেছে কোনো কিছু ফর অ্যানাদার অন্য কোনো ব্যক্তির জন্য, অর ডেলিভার্স এনিথিং কোনো কিছু ডেলিভারি করেছে টু হিম অন্য কাউকে, তাহলে যখন কোনো একজন ব্যক্তি হয় অন্য কোনো ব্যক্তির জন্য কোনো কিছু ডাজ বা সম্পাদন করেছে অথবা ডেলিভারি করেছে অন্য কাউকে কোনো কিছু জিনিস, তাহলে ডেলিভার মানে কাউকে কোনো কিছু জিনিস ট্রান্সফার করেছে বা হস্তান্তর করেছে যদি সেটা করে থাকে। বাট যেটা সে ডাজ সম্পাদন করেছে কারোর জন্য কোনো কিছু বা যেটা সে ডেলিভারি করেছে, নট ইন্টেন্ডিং সেই জিনিসটা সম্পাদন করার ক্ষেত্রে বা ডেলিভারি করার ক্ষেত্রে নট ইন্টেন্ডিং তার কোনো অভিপ্রায় ছিল না টু ডু সো সেই জিনিসটা সম্পাদন করা বা ডেলিভারি করা গ্র্যাচুইটিয়াসলি ফ্রি অফ কস্টে। তাহলে যখন কোনো একজন ব্যক্তি অপর কোনো একজন ব্যক্তির জন্য লফুলি কোনো কিছু সম্পাদন করেছে বা তাকে লফুলি কোনো কিছু ডেলিভার করেছে, কিন্তু যেটা সে সম্পাদন করেছে বা ডেলিভারি করেছে সেটা করার সময় তার কোনো ইন্টেনশন ছিল না সেটা গ্র্যাচুইটিয়াসলি করা বা ফ্রি অফ কস্টে করা, তার কোনো ইন্টেনশনই ছিল না এটাকে ফ্রি অফ কস্টে করা। সেক্ষেত্রে কি বলছে, অ্যান্ড such other person enjoys the benefit thereof, তাহলে যে জিনিসটা তার জন্য সম্পাদন করেছে বা যেটা তাকে ডেলিভারি করেছে, যাকে ডেলিভারি করেছে সেই ব্যক্তিটা কি করেছে, এনজয় করেছে সেই বেনিফিটটা যেটা তাকে ডেলিভারি করা হয়েছে বা যেটা তাকে তার জন্য সম্পাদন করা হয়েছে। তাহলে যখন কোনো ব্যক্তি অপর কোনো একজন ব্যক্তিকে কোনো রকম গ্র্যাচুইটিয়াস ইন্টেনশন ছাড়াই, মানে সে যদি কাউকে কোনো কিছু ডেলিভারি করে থাকে বা তার জন্য যদি কোনো কাজ সম্পাদন করে থাকে, যাকে ডেলিভারি করলো সে যদি সেই জিনিসটাকে এনজয় করে থাকে, বলছে দ্য লেটার ইজ বাউন্ড, লেটার বলতে কি যে ব্যক্তিটা ওই বেনিফিটটাকে এনজয় করেছে সেই ব্যক্তিটা বাউন্ড থাকবে কিসের জন্য, টু মেক কম্পেনসেশন দেওয়ার জন্য, কাকে, টু দ্য ফর্মার। এখানে ফর্মার বলতে কি বোঝাচ্ছে, সেই ব্যক্তিটাকে বোঝাচ্ছে যে ডেলিভার করেছিল বা কোনো কিছু সম্পাদন করেছিল। কিসের জন্য কম্পেনসেশন করবে, বলছে ইন রেসপেক্ট অফ দ্য থিং সো ডান, যে জিনিসটা সে সম্পাদন করেছে সেইটার জন্য তাকে কম্পেনসেশন দিতে হবে, অথবা ডেলিভার যে জিনিসটা তাকে ডেলিভারি করেছিল তার জন্য তাকে কম্পেনসেশন দিতে হবে, অথবা কি বলছে টু রেস্টোর কথার অর্থ পুনরায় ফিরিয়ে দেওয়া, অ্যাজ ইট ইজ ওই প্রপার্টিটাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ব্যক্তিটাকে প্রপার্টিটা বা কোনো জিনিসটাকে ডেলিভারি করেছে সেই ব্যক্তিটা যে কিনা এনজয়মেন্ট করে নিয়েছে ওই গুডসটাকে, সেই ব্যক্তিটা বাধ্য থাকবে কম্পেনসেশন দেওয়ার জন্য যে ডেলিভারি করেছে তাকে, কিসের জন্য, যে জিনিসটা তার জন্য সম্পাদন করা হয়েছে তার জন্য, অথবা যে জিনিসটা তাকে ডেলিভারি করা হয়েছে সেটার জন্য, অথবা কি বলছে টু রেস্টোর ওই গুডসটাকে রেস্টোরেশন করতে হবে, ফিরিয়ে দিতে হবে অ্যাজ ইট ইজ যে ডেলিভারি করেছিল তার কাছ থেকে। তাহলে আমরা দেখতে পেলাম সেকশন 17 এর মধ্যে কি দেওয়া আছে, তাহলে একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে, কি দেখতে পাই সেখান থেকে, তাহলে এ হচ্ছে একজন ট্রেডসম্যান লিভস গুডস অ্যাট বিজ হাউস বাই মিস্টেক, তাহলে এ হচ্ছে একজন ট্রেডসম্যান, একজন ব্যক্তি, সে ব্যবসায়ী, সে কিছু গুডস কি করেছে বিয়ের হাউস বিয়ের বাড়িতে ভুলবশত মিস্টেকেনলি রেখে চলে গিয়েছে। বি কি করেছে, ট্রিটস দ্য গুডস অ্যাজ ইজ ওন, বি তখন সেই গুডসটাকে নিজের গুডস বলে মনে করে সেটাকে ইউজ বা ইউটিলাইজ করে নিয়েছে বা এনজয় করে নিয়েছে, বলছে হি ইজ বাউন্ড টু পে এ ফর দেম, তখন বি বাধ্য থাকবে সেই গুডসের জন্য এ কে পেমেন্ট করার জন্য, যদিও কিনা এ সেই গুডসটাকে মিস্টেকেনলি তার বাড়িতে রেখে চলে এসেছে যে
যেহেতু বে সেই গুডসটাকে ইউটিলাইজ করে নিয়েছে, এনজয় করে নিয়েছে, বি তখন বাধ্য থাকবে একে কি করার জন্য, কম্পেনসেট করার জন্য ওই গুডসের জন্য, অথবা তাকে গুডসটাকে অ্যাজ ইট ইজ রেস্টোরেশন করে দিতে হবে। তাহলে সেকশন 70 থেকে আমরা দেখতে পেলাম কি, একজন ব্যক্তি যদি নন গ্র্যাচুইটিয়াসলি কারোর জন্য কোনো কিছু সম্পাদন করে থাকে বা কাউকে যদি কোনো কিছু ডেলিভার করে থাকে, যাকে ডেলিভার করে রয়েছে সে যদি সেই জিনিসটাকে এনজয় করে নিয়ে থাকে, সেক্ষেত্রে সেই ব্যক্তিটি এন্টাইটেল হয়ে যাবে কিসের জন্য, যে ডেলিভারি করেছে তাকে, যে ব্যক্তিটি ডেলিভারি করেছে সে এন্টাইটেল হয়ে যাবে যে ব্যক্তিটি এনজয় করেছে তার কাছ থেকে কম্পেনসেশন পাওয়ার জন্য, অথবা তাকে কি করতে হবে, যে এনজয় করেছে তাকে সেই গুডটাকে অ্যাডিসিস তাকে রেস্টোরেশন করে দিতে হবে। তাহলে আমরা সেকশন 70 থেকে কন্ট্রাকচুয়াল যে অব্লিগেশনস বা কোয়াসি কন্ট্রাকচুয়াল যে অব্লিগেশনসটা সেটা আমরা দেখতে পেলাম। এবার আমরা সেকশন 71 এর মধ্যে কি রয়েছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব। সেকশন 71 এর মধ্যে রয়েছে রেসপন্সিবিলিটি অফ দ্য ফাইন্ডার অফ গুডস। এই ফাইন্ডার অফ গুডস বলতে বোঝাচ্ছে একজন ব্যক্তি যে অন্যের গুডসকে খুঁজে পেয়েছে, একজন ব্যক্তি যে অন্যের গুডসকে খুঁজে পেয়েছে, সেই অন্যের গুডসকে যে খুঁজে পেয়েছে তাকে ফাইন্ডার অফ গুডস বলা হয়। তার কি রেসপন্সিবিলিটি রয়েছে সেটাই সেকশন 71 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। বলছে এ পারসন, একজন ব্যক্তি, হু ফাইন্ডস গুডস বিলঙ্গিং টু অ্যানাদার। তাহলে একজন ব্যক্তি যে খুঁজে পেয়েছে অন্যের কোনো গুডস বা দ্রব্যাদি যেটা বিলঙ্গিং টু অ্যানাদার, যেটা অন্যের কিনা মালিকানাধীন, অ্যান্ড টেক্স দেম, যদি সেই ব্যক্তিটি যে খুঁজে পেয়েছে সেই গুডসগুলোকে যদি রেখে থাকে ইনটু হিজ কাস্টডি, নিজের কাস্টডির মধ্যে, বলছে ইজ সাবজেক্ট টু দ্য সেম রেসপন্সিবিলিটি অ্যাজ এ বেইলি। একজন বেইলির যে রেসপন্সিবিলিটি রয়েছে সেই রেসপন্সিবিলিটি একটা ফাইন্ডার অফ গুডস এর থেকে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এই বেইলি বলতে কি বোঝায়, আর বেইলির রেসপন্সিবিলিটি কি? কন্ট্রাক্ট অফ বেলমেন্ট যেটা রয়েছে আমাদের, সেই কন্ট্রাক্ট অফ বেলমেন্টের চ্যাপ্টার, যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, যখন তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠবে, সেকেন্ড সেমিস্টারে স্পেশাল কাইন্ড অফ যে ট্রান্সফার হয়ে থাকে, কন্ট্রাক্ট হয়ে থাকে, সেখানে আমরা এই বেলমেন্ট আমরা দেখব কন্ট্রাক্ট অফ বেলমেন্ট বলতে কি বোঝায়। সেখানে একটা বেইলির রেসপন্সিবিলিটির কথা বলা রয়েছে। তো বলছে একটা বেইলির যে রেসপন্সিবিলিটি থেকে থাকে, বলছে একটা ফাইন্ডার অফ গুডস যে অন্যের গুডসকে খুঁজে পেয়েছে এবং নিজের কাস্টডির মধ্যে রেখেছে, বলছে তারও কিন্তু সেম রেসপন্সিবিলিটি। আমরা বেইলির কি কি রেসপন্সিবিলিটি দেখি, যদি আমরা সেকশন 151 এর মধ্যে দেখি, সেখানে বলে দেওয়া আছে একটা বেইলির সেই পরিমাণ গুডস, সেই গুডসের প্রতি সেই পরিমাণ কেয়ার নিতে হবে যেটা একটা নিজের গুডসের মধ্যে একটা অর্ডিনারি প্রুডেন্ট পারসন নিয়ে থাকে। তার মানে এটা কি, বেইলি বলতে আমরা কি বোঝাচ্ছি আর বেইলর বলতে আমরা কি বোঝাচ্ছি সেটাকে একটু জাস্ট বুঝে নেওয়ার চেষ্টা করি। তাই যখন কোনো একজন ব্যক্তি অপর কোনো একজন ব্যক্তিকে কোনো গুডসকে কিছু পারপাসের জন্য কিছু সময়ের জন্য যখন দিয়ে থাকে, তো যাকে দিয়ে থাকছে তাকে বেইলি বলা হয়, আর যে দিচ্ছে তাকে বলা হচ্ছে বেইলর। যখন সেই পারপাসটা ফুলফিল হয়ে যায়, বেইলি তখন সেই গুডসটা আবার বেইলরকে রিটার্ন করে দিয়ে থাকে কন্ট্রাক্ট অফ বেলমেন্টের মধ্যে। বিস্তারিতভাবে সেটা আমরা ডিসকাস করব পরবর্তীতে। তাহলে একজন বেইলির যে রেসপন্সিবিলিটি থাকে, যে গুডসটা তাকে বেলমেন্টে দেওয়া হয়েছে তার প্রতি, বলছে একটা ফাইন্ডার অফ গুডস এর সেম রেসপন্সিবিলিটি থাকবে। মানে একজন ফাইন্ডার অফ গুডস যে অন্যের গুডসকে খুঁজে পেয়েছে, বলছে সে তার নিজের গুডসের প্রতি যতটা যত্নশীল থাকে, যতটা কেয়ার নিয়ে থাকে, একজন অর্ডিনারি প্রুডেন্ট পারসন যে পরিমাণ কেয়ার নিয়ে থাকে, একটা ফাইন্ডার অফ গুডস যে অন্যের গুডসকে নিজের কাস্টডিতে রেখেছে, বলছে সেই গুডসটাকে খুঁজে পাওয়ার পর সেই গুডস যেটা রয়েছে সেটার প্রতি সেম পরিমাণ কিন্তু তাকে কেয়ার নিতে হবে। শুধুমাত্র এই কেয়ার নেওয়ার ক্ষেত্রে নয়, সেকশন 156 আর সেকশন 157 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে যে একটা বেইলি যেন বেইলরের কোনো গুডসের সাথে যেন নিজের গুডসকে যেন মিক্স না করে নেয়। মিক্স করলে তার রেসপন্সিবিলিটি কি রাইজ হবে, সেকশন 56 এবং 57 এর মধ্যে বলে দেওয়া আছে। তো বলছে একটা ফাইন্ডার অফ গুডস ঠিক একই রকম ভাবে অন্যের যে গুডসটাকে সে খুঁজে পেয়ে নিজের কাস্টডিতে রেখেছে, সেই গুডসের সাথে কিন্তু নিজের গুডসকে যেন কোনোভাবে মিক্স যেন না করে থাকে। এরকম ভাবে যে সমস্ত রেসপন্সিবিলিটিগুলো একজন বেইলির কন্ট্রাক্ট অফ বেলমেন্টের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে, একটা ফাইন্ডার অফ গুডস এরও সেই সেম পরিমাণ রেসপন্সিবিলিটি কিন্তু থাকবে, যেটা কিনা সেকশন 71 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। আর এই ব্যাপারে বিস্তারিতভাবে আমার নোটসের মধ্যে থাকবে। তো যাই হোক, তো সেকশন 72 যেটা রয়েছে, সেই সেকশন 72 এর মধ্যে আমরা কি আছে দেখে নেব। লাস্ট যেটা কোয়াসি কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস, সেকশন 72 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে লায়াবিলিটি অফ পারসনস টু হুম মানি ইজ পেড or thing delivered by mistake or under coercion। খুবই ইম্পর্টেন্ট। লায়াবিলিটি অফ পারসন, একজন ব্যক্তির কি লায়াবিলিটি থাকবে যাকে কোনো টাকা পেমেন্ট করা হয়েছে বা কোনো জিনিস ডেলিভারি করা হয়েছে বাই মিস্টেকেনলি অথবা কোয়ারশনের আন্ডারে, মানে কোয়ারশন করার মাধ্যমে যদি কারো কাছ থেকে কোনো জিনিস ডেলিভারি করানো হয় বা কোনো টাকা যদি পেমেন্ট করা হয়, যাকে পেমেন্ট করা হলো তার কি রেসপন্সিবিলিটি রয়েছে। সাপোজ মনে করো এ পারসন টু হুম মানি হ্যাজ বিন পেড, একজন ব্যক্তি যাকে টাকা পেমেন্ট করা হয়েছে, অর এনিথিং ডেলিভার্ড, কোনো জিনিস থেকে ডেলিভার
ডেলিভার করা হয়েছে বাই মিস্টেক অর আন্ডার কোয়ারশন, মিস্টেকেনলি করা হয়েছে বা আন্ডার কোয়ারশন যদি করা হয়ে থাকে, মাস্ট রিপে অর রিটার্ন ইট, যাকে ডেলিভার করা হয়েছে সে অবশ্যই যেন সেই গুডসটাকে রিপেমেন্ট, সেই টাকাটাকে যেন রিপেমেন্ট করে দেয় আর গুডসটাকে যেন সে রিটার্ন করে দেয়। তাহলে একজন ব্যক্তি যাকে কোনো টাকা পেমেন্ট করা হয়েছে সে অবশ্যই, একজন ব্যক্তি যাকে কোনো টাকা পেমেন্ট করা হয়েছে হয় মিস্টেকেনলি অথবা আন্ডার কোয়ারশন, সে অবশ্যই সেই টাকাটাকে রিপেমেন্ট করে দেবে। অথবা একজন ব্যক্তি যাকে কোনো কিছু ডেলিভার্ড করা রয়েছে, মিস্টেকেনলি ডেলিভার যদি করে থাকে বা আন্ডার কোয়ারশন করে থাকে, সে অবশ্যই রিটার্ন করে দেবে সেই গুডসটাকে যেটা তাকে ডেলিভার করা রয়েছে। তাহলে মিস্টেকেনলি বা আন্ডার কোয়ারশন যদি কাউকে কোনো টাকা বা কোনো গুডস যদি ডেলিভার করে থাকে, সেই টাকাটা বা গুডসটা তাকে রিপেমেন্ট বা রিটার্ন করে দিতে হবে। একটা ইলাস্ট্রেশন রয়েছে, সেই ইলাস্ট্রেশনটা দেখলে আমাদের কাছে এই সেকশন 72টা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ মনে করো এ অ্যান্ড বি জয়েন্টলি ওই 100 রুপিস টু সি, এ আর বি জয়েন্টলি কি করেছে, সি এর কাছ থেকে 100 টাকা ধার নিয়েছে। তাহলে এ আর বি দুজনে মিলে, এ আর বি এই দুজনে মিলে কি করেছে, সি এর কাছ থেকে কি করেছে 100 রুপিস তারা ধার নিয়েছে। টোটাল 100 টাকা তারা কি করেছে, দুজনে মিলে কি করেছে, তারা দুজনে মিলে এই 100 টাকাটা তারা কি করেছে, ধার নিয়েছে। বলছে এ অ্যালোন পেজ দ্য অ্যামাউন্ট টু সি, তাই দুজনে মিলে 50 টাকা করে নিয়েছিল বা তাদের মধ্যে যে রেশিওতে নিক না কেন ভাগ করে তাদের ব্যাপার। এ কি করেছে, একাই কি করেছে, সি কে 100 টাকা পেমেন্ট করে দিয়েছে। তাই টাকাটা এ আর বি দুজনে মিলে সি এর কাছ থেকে নিয়েছে 100 টাকা, এ কি করেছে 100 টাকা পুরোটাই কি করেছে, সি কে পেমেন্ট করে দিয়েছে। অ্যান্ড বি নট নোয়িং দিস ফ্যাক্ট, বি জানে না যে এ সি কে 100 টাকা রিটার্ন করে দিয়েছে। বি আবার কি করেছে, পেজ 100 রুপিস ওভার এগেন টু সি, বিও আবার কি করেছে 100 টাকা সি কে আবার পেমেন্ট করে দিয়েছে। তাহলে সি এর কাছ থেকে এ আর বি জয়েন্টলি কি করেছে 100 টাকা নিয়েছে, এ কি করেছে 100 টাকাটা সি কে পেমেন্ট করেছে। বি বিষয়টা জানতো না যে এ সি কে 100 টাকা পেমেন্ট করেছে, বি আবার 100 টাকা কি করেছে, সি কে ওভার পেমেন্ট করেছে। বলছে সি ইজ বাউন্ড টু রিপে দ্য অ্যামাউন্ট টু বি, তাহলে এ 100 টাকা আবার বি 100 টাকা মানে 200 টাকা পেয়ে গেল, দিয়েছিল 100 টাকা। তো বলছে সি ইজ বাউন্ড, সি বাধ্য থাকবে টু রিপে দ্য অ্যামাউন্ট টু বি, তাহলে এই 100 টাকা যেটা এক্সট্রা দিয়েছে সেটাকে রিপেমেন্ট করে দেওয়ার জন্য বাধ্য থাকবে, কারণ কি এটা মিস্টেকেনলি দিয়ে ফেলেছিল। তাহলে যদি কোনো ব্যক্তি মিস্টেকেনলি কাউকে কোনো টাকা দিয়ে থাকে বা কোনো জিনিস ডেলিভারি করে থাকে, তখন যাকে ডেলিভারি করেছে সে বাধ্য থাকবে সেটাকে রিপেমেন্ট বা রিটার্ন করে দেওয়ার জন্য। তাহলে আমরা সেকশন 68 থেকে নিয়ে সেকশন 72 পর্যন্ত আমরা টোটাল এই 5 প্রকার কোয়াসি কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস থেকে পড়লাম, যেটা কিনা চ্যাপ্টার 5 এর মধ্যে অফ সার্টেন রিলেশনস রিজেম্বলিং দোজ ক্রিয়েটেড বাই কন্ট্রাক্ট। পরীক্ষাতে অনেক সময় কোয়াসি কন্ট্রাক্ট বলতে কি বুঝি এবং কত প্রকার কোয়াসি কন্ট্রাক্ট থাকে, এই 5 প্রকার যে কোয়াসি কন্ট্রাক্ট রয়েছে সেটা পরীক্ষাতে কিন্তু, বা কোয়াসি কন্ট্রাক্ট অব্লিগেশনস রয়েছে সেটা কিন্তু পরীক্ষাতে ভালোভাবে এক্সপ্লেন করতে হবে। কিন্তু পরীক্ষায় যদি এইভাবে কোশ্চেন এসে থাকে যে অফ সার্টেন রিলেশন রিজেম্বলিং দোজ ক্রিয়েটেড বাই কন্ট্রাক্ট, স্টুডেন্টদের ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটা কোয়াসি কন্ট্রাক্ট বা কোয়াসি কন্ট্রাকচুয়াল অব্লিগেশনের কথায় বোঝানো হয়েছে, যেটা সেকশন 5 চ্যাপ্টার 5 এর মধ্যে রয়েছে, সেকশন 68 টু সেকশন 72 এর মধ্যে। আশা করি এই ক্লাসটা স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি এই ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, তোমরা চেষ্টা করবে এটা একটু তোমাদের যারা বন্ধু-বান্ধব যারা তোমাদের সেম সেমিস্টারে পড়াশোনা করে তাদেরকে সার্কুলেট করে দেওয়ার জন্য, কারণ তাদের এই ক্লাসটা থেকে আশা করি হেল্প হয়ে যাবে। আজকে ক্লাস এখান পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।